হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম হুম, সম্ভব। হ্যাঁ হ্যাঁ, একজন ওয়াচিং দেখাচ্ছে, তার মানে সম্ভবত শুরু হয়েছে। হুম, তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম, ঠিক, হ্যাঁ। হ্যাঁ, একজন আছেন, সম্ভবত শুরু হয়েছে। আমার কথা শোনা যাচ্ছে? একটু যদি কমেন্ট করে জানান। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, শুভ সন্ধ্যা। আহ, নমস্কার। আমি সোহম চক্রবর্তী। আলোক পৃথিবী প্রকাশনার উদ্যোগে এই যে যাপন চিত্রকথা অনুষ্ঠান, অভূতপূর্ব একটি উদ্যোগ, তার আজকে নবম পর্ব। এবং সেই নবম পর্বে আহ, আজকে আমার বন্ধু আলোক পৃথিবী পত্রিকার কর্ণধার শ্রী শুভদীপ সেন শর্মা আমাকে অনুরোধ করেছেন, আমাকে সুযোগ দিয়েছেন আমার যাপন চিত্রকথা, কবিতা যাপন সম্পর্কে সকলের সাথে একটু দু কথা ভাগ করে নেওয়ার। প্রথমেই বলি, বলাই বাহুল্য, একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিগত বেশ কয়েক মাস ধরেই এই একটাই কথা। হ্যাঁ, এবার ঠিক আসছে? আহ, বিগত বেশ কয়েকটা মাস ধরে আহ, এই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা খুব সংকটের মধ্যে দিয়ে। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আহ, এই কামনা জানিয়ে আজকে আমি আমার কয়েকটি কথা শুরু করছি। প্রথমেই জানাই, এই যে আলোক পৃথিবী প্রকাশন, আহ, বা তার কর্ণধার শ্রী শুভদীপ সেন শর্মা, আহ, তার সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। বিগত সেপ্টেম্বর মাসে, আহ, সেপ্টেম্বর 2019, এই সময় নদিয়া জেলা, হ্যাঁ, শুভদীপ ধন্যবাদ। নদিয়া জেলা লিটল ম্যাগাজিন মেলার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং আদম পত্রিকার কর্ণধার, আদম পত্রিকা ও প্রকাশনার আহ, কর্ণধার আহ, শ্রী গৌতম মণ্ডল মহাশয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একটি প্রস্তুতি মিটিংয়ে। সেই প্রস্তুতি মিটিংটিতে আহ, শুভদীপের সঙ্গে আমার পরিচয় হয়, এবং বলা যায় আলোক পৃথিবী প্রকাশনার সঙ্গে আমার পরিচয় এবং শুভদীপের সঙ্গে আমার পরিচয় ওই একই সাথে, দুটি একই সাথে। এবং আহ, সেইখান থেকে তারপরে আমাদের কথাবার্তা শুরু হয়, এবং আমাদের বেশ খানিকটা সখ্য গড়ে ওঠে। প্রথমে আমি শুভদীপকে শুভদীপ দা বলতে শুরু করেছিলাম, তারপরে ওই বলল যে আমাদের বড়জোর আহ, দু এক বছরের এদিক ওদিক হব, সেক্ষেত্রে আমরা বন্ধু। সেই থেকে শুভদীপের সঙ্গে আমার বন্ধুতা, সখ্য। এবং তারপর আলোক পৃথিবী প্রকাশনার জন্য শুভদীপ আমার থেকে কবিতা নিয়েছে, এবং একটি অত্যন্ত সুন্দর ব্লগ, অত্যন্ত সমৃদ্ধ ব্লগ আলোক পৃথিবী প্রকাশনা বর্তমানে করছে। সেই ব্লগে একদম শুরুর দিকে, এখন ব্লগে বিপুল পরিমাণে লেখা এবং খুব আহ, উৎকৃষ্ট লেখার সমাহার রয়েছে সেই ব্লগে। একদম শুরুর দিকে শুভদীপ আমার থেকে গুচ্ছ কবিতা নেয় এবং 5টি কবিতা আলোক পৃথিবীর ব্লগে প্রকাশিত হয়। সেই থেকে এভাবে বলা যায় যে ধীরে ধীরে শুভদীপ এবং আলোক পৃথিবী প্রকাশন, তার সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এখন আহ, এই যে উদ্যোগ,
থ্যাংক ইউ অমৃতাভ দা। কবি অমৃতাভ দে রয়েছেন, তিনি শুভদীপ এবং সোহম আমার প্রাণের প্রিয় দুজন। তুমি আমার প্রণাম নিও অমৃতাভ দা। এখন এই যে উদ্যোগ যাপন চিত্রকথা, প্রথম যখন শুভদীপ আমায় জানায় সপ্তাহ দুয়েক আগে যে এখানে আমি বলবো, তখন আমি বেশ চমকে উঠেছিলাম। কারণ যে বক্তা তালিকা বিগত 8টি পর্বে, আজকে আমি নবম পর্বে বলছি, বিগত 8টি পর্বের যে বক্তা তালিকা, যারা কবিতা পড়েছেন, যারা কথা বলেছেন, তাদের সমৃদ্ধ জীবন, কবিতা জীবন, কবিতা যাপন, কবিতা চর্চা সম্পর্কে যারা বলেছেন, তাদের লেখার সামনে আমি নতজানু থাকি। আগের সপ্তাহে শ্রী সুমন গুণ, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক, তিনি বলেছেন। এর আগে বহুজন, সুদেব বন্দ্যোপাধ্যায় বলেছেন, শ্রী গৌতম মণ্ডল মহাশয় বলেছেন। এদের কবিতার সামনে আমি নতজানু থাকি, এদের কবিতা আমাকে স্তব্ধবাক করে, আমাকে অনেক কিছু শেখায়। এখন সেই ক্রমের মধ্যে আমার নাম যে যুক্ত হয়ে যাবে, এটা আমার কাছে বিপুল একটা প্রাপ্তি। আমার সামান্য লিখতে আসা, সামান্য কয়েক বছরের লেখার সূত্রপাত, এবং তার মধ্যেই শুভদীপ এই যে আমার উপহারটা দিয়েছে, বন্ধুতার উপহার স্বরূপ এই যে বিপুল একটা সুযোগ করে দিয়েছে, তার জন্য শুভদীপ এবং আলোক পৃথিবী প্রকাশনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন যাপন চিত্রকথা, এই কথাটির মধ্যে যেটা প্রথমেই রয়েছে সেটা হচ্ছে যাপন। আজকে আমি একেবারেই ব্যক্তিগত স্তর থেকে, ব্যক্তিগত অনুভবের জায়গা থেকে বলবো। কারণ আমার যে কবিতার পথ চলা, কবিতা যাপনের পথ চলা, সেটা তো আজকে যারা শুনছেন, যারা ওই পরেও শুনবেন, বা যারা যুক্ত আছেন এই জগৎটার সঙ্গে, তাদের প্রত্যেকের তুলনাতেই অবশ্যম্ভাবীভাবে আমি অত্যন্ত নবীন, এবং আমার যাত্রার পথ সবে সূত্রপাত বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমি যে অনুভবগুলো, আমার একান্ত অনুভবগুলো আমি বলবো, সেই অনুভবের প্রান্তরগুলো হয়তো সকলেই ছুঁয়ে ছুঁয়ে এসেছেন। কারণ আমার মনে হয় আমরা যারা লেখালেখির চেষ্টা করি, আমরা যারা কবিতার মধ্যে থাকি, আমরা যারা কবিতাকে ভালোবাসি, তাদের প্রত্যেকেরই অনুভব অনেকখানি একরকমই হয়তো হয়, আবার বিভিন্ন রকমও হতে পারে। একেবারে ব্যক্তিগত অনুভবের জায়গা থেকে আমি কিছু কথা বলবো। হয়তো সে অনুভব ঠিক, হয়তো সে অনুভব ভুল, কিন্তু সেই ভুল হয়তো আমি ভবিষ্যতে আবার নতুনভাবে বুঝতে পারবো, আবার নতুন করে হয়তো আমি নতুনতর অনুভূতির স্থানে উন্নীত হতে পারবো। আজকে দাঁড়িয়ে আমার যে কবিতা যাপনের অনুভব, সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো নিজের মতন করে। প্রথমেই আমি আমার সমস্ত শ্রোতাদের, যারা এখন শুনছেন এবং আগামীতে শুনবেন, তাদের প্রত্যেককে আমার আভূমি প্রণাম জানাই। প্রত্যেকে আমায় আশীর্বাদ করবেন, যাতে এই পথটায় আমি এগিয়ে চলতে পারি। এই যে যাপন চিত্রকথা, আমার মনে হয় কবিতা যাপন বলতে আমরা কি বুঝবো? কবিতা যাপন বলতে আমরা কি কেবল কবিতা পঠন, কবিতা শ্রবণ এবং কবিতা লিখন বুঝবো? যদি তাই বুঝি, তাহলে আমার মনে হয় কবিতা পঠন এক ধরনের কবিতা লিখনই বটে। কারণ যারা জিজ্ঞাসু কবিতা পাঠক, যারা মগ্ন কবিতা প্রেমী, তাদের কাছে প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা অভিভব, আলাদা আলাদা অনুভব নিয়ে আসে। সেই শব্দ পাঠকের মধ্যে জারিত হয়, পাঠকের ভাবনায় সিঞ্চিত হয়, এবং সেটি একটি নতুনতর কবিতার জন্ম দেয়। তার মানে একই কবিতা আমার কাছে যেরকম, অন্যজনের কাছে তার থেকে আলাদা হতে পারে। সেই কবিতার যে অভিঘাত, সেই কবিতার যে অর্থ আমি ঠিক বলবো না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কবিতা যেগুলো বেশ উদ্দেশ্যমূলকভাবেই আমাদের একটি একমাত্রিক অর্থের দিকে নিয়ে চলে, কিন্তু বৃহত্তর অর্থে কবিতা বলতে আমরা যেটা বুঝবো, সেটা আমাকে
সেটা আমাকে একটা দীর্ঘ ধূসরতার মধ্যে ঠেলে দেয়, সেটা আমাকে একটা বহুমাত্রিক অনুভবের স্তরে উন্নীত করে। এবার সেই অনুভব আমার কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম হতেই পারে, এবং সেটি স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা যদি ভেবে দেখি আমাদের এই যে জীবদ্দশা, তার মধ্যে কতটুকু সময় আমরা কবিতা লিখছি, মানে খাতায় কলমে কিংবা ল্যাপটপে কিংবা ফোনে, খুব কম সময়। কতটুকু কবিতা পড়ছি তার থেকে অনেকটা বেশি সময়, কবিতা লিখন সময়ের অনেকটা বেশি আমরা কবিতা পড়ছি, কিন্তু তার থেকেও অনেক বেশি সময়, বা কবিতা শুনছি, তার থেকেও অনেক অনেক বেশি সময় রয়েছে যে সময় আমরা কবিতা পড়া, কবিতা শোনা কিংবা কবিতা লেখার মধ্যে আমরা থাকছি না। তাহলে সেই সময়টুকু কি আমরা কবিতা যাপন করছি না? সেই সময়টুকু কি আমাদের যাপন চিত্রের মধ্যে নেই? আমার মনে হয় সেই সময়টুকুই ভীষণভাবে আমার যাপন চিত্রের মধ্যে রয়েছে। কারণ যে সময় আমি কবিতা পড়ছি না, যে সময় আমি কবিতা লিখছি না, আসলে সেই সময় কিন্তু আমার ভেতরে ভেতরে কবিতা লিখিত হচ্ছে। সেই কবিতা আমার ব্যক্তি জীবন থেকে আসতে পারে, সেই কবিতা আমার কোনো সাবলাইম অনুভব থেকে আসতে পারে। এই প্রসঙ্গে একটা কথা মনে রাখা দরকার, কবি ইয়েটসের কথা, যে দ্য পার্সন হু সাফার্স আর দ্য মাইন্ড হুইচ ক্রিয়েটস, মানে যে আমি বাঁচছি এবং যে আমি লিখছি, এই দুটো আলাদা সত্তা। সেক্ষেত্রে সবসময় আমার কবিতাকে বা একজন কবির কবিতাকে তার ব্যক্তি জীবনের সঙ্গে মিলিয়ে দেখা সব সময় ঠিক হবে না, কিন্তু অবশ্যই ব্যক্তি জীবন থেকে তো আমরা কবিতার অবশ্যই জন্ম হচ্ছে। এখন এই প্রশ্নটা আমাদের ঠেলে দিচ্ছে যে আমরা কবিতা বা কোনো লিখন প্রক্রিয়ার মধ্যেই কেন যাব। এই প্রসঙ্গে বলি, শুভদীপ যখন এই অনুষ্ঠানটির একটি পোস্টার ফেসবুকে পোস্ট করেছিল, তখন দেখেই চমকে উঠেছিলাম যে আমার নামের পাশে কবি কথাটি রয়েছে, কবি সোহম চক্রবর্তী। এখন কবি কথাটির মধ্যে যে প্রজ্ঞা, যে নিবিড় সংবেদ, যে অতল স্পর্শ রয়েছে, তার কণামাত্রও তো এখনো পর্যন্ত ছুঁতে পারিনি। সেটা হয়তো সারা জীবনে সেই প্রজ্ঞার কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা আমরা সবাই করে থাকি, কিন্তু সেটাকে কি স্পর্শ করতে পারি? সেক্ষেত্রে কবি নয় একেবারেই, কবি বলা যায় একজন অক্ষর প্রেমিক আমি, একজন লিখন প্রয়াসী আমি, একজন অক্ষর কর্মী আমি। এখন অক্ষর কর্ম, এই ক্রিয়াটা, লিখন ক্রিয়া অনেকখানি খনন ক্রিয়ার মতন বলে আমার মনে হয়। যে আমার এই যে অস্তিত্ব, এই আমার অস্তিত্বের ভিতর যে একটি নিবিড়তর অস্তিত্ব আছে, কোমলতর আমির অভিভাব রয়েছে, সেই সংবেদ খুঁড়ে আমরা শব্দ তুলে আনছি। এই প্রক্রিয়া আত্মক্ষয়ী প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটি নিমজ্জনের প্রক্রিয়া। আমাদের সচেতন থেকে অবচেতন হয়ে অচেতনের দিকে নিমজ্জন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটে। সেসিল ডে লুইস কবি, সেসিল ডে লুইস ইংরেজ কবি, তিনি বলেছিলেন যে আমরা কেন কবিতা লিখছি, নট টু বি আন্ডারস্টুড বাট টু আন্ডারস্ট্যান্ড। আমরা কি বুঝতে চাইছি? টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সেলফ অ্যান্ড রিয়ালিটি। এখন এই বাস্তব কি সবসময় স্পর্শযোগ্য বাস্তব? অবশ্যই নয়। আমাদের যে সে অর্থে কল্পিত কিংবা আমাদের যে কাঙ্ক্ষিত বাস্তব রয়েছে, সেই সমস্ত কিছু আমার কবিতা দিয়ে আমি স্পর্শ করছি। সেটা কবিতা পাঠের মধ্যে দিয়ে স্পর্শ করছি, সেটা কবিতা লিখনের মধ্যে দিয়ে স্পর্শ করছি। এখন এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে একটি অস্থিরতা আছে, এবং এই অস্থিরতাকে জিইয়ে রাখাটাই হচ্ছে লিখন প্রক্রিয়ার একটি মূল শর্ত। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে একটি, আমি আমার বিভিন্ন প্রিয় কবির কবিতায় আস্তে আস্তে আসবো, এই এই একদম এই প্রসঙ্গটায় যে কবিতার কি
লিখনের যে আভ্যন্তরীণ দ্বন্দ্বটা, সেটা আমি একটি কবিতা দিয়ে শুরু করি। আমার ভীষণ প্রিয় কবি এবং আমার জনপদের একজন অত্যন্ত শক্তিশালী কবি শ্রী স্বপন বরণাচার্য। তিনি তার প্রায় একটা প্রবাদ হয়ে যাওয়া কবিতা আত্মহত্যা কলা। ঘুমের গড়ি, ট্রেনের নিচে গলা, গলায় দড়ি, গাড়ির নিচে চিত, এদের চেয়েও আত্মহত্যা কলা। সফল করার গুপ্ত ও নিশ্চিত উপায় হলো শব্দ নিয়ে ভাবা। জলের অনেক নিচের জলকে চিনে, বর্ণগন্ধ হীনের মূর্তি গড়া, আত্মঘাতী আত্মনিমজ্জনে। প্রশ্ন উঠবে, আত্মহত্যা করার পথটা ভালোই, কিন্তু অন্যগুলো? গলায় দড়ি, ট্রেনের নিচে গলা, ঘুমের বড়ি কি দোষ করেছিল? কারণ হলো মরতে তো ভয় নেই, না বাঁচতে খুব খারাপ লাগে তাই। ক্রমান্বয়ে আত্মহত্যা করি, ক্রমান্বয়ে নতুন জীবন পাই। লিখন প্রক্রিয়ার একেবারে যদি বেসিক ফিলোসফি আমি বলতে চাই, তাহলে সেটা এই ক্রমান্বয়ে আত্মহত্যা করি এবং ক্রমান্বয়ে নতুন জীবন পাই। আমার ভেতরের যে আমিটা লিখি, এক্ষুনি যেটা বলছিলাম, সেই আমিটা আমার মনে হয় প্রতিটা লেখার আগে যে আমি, প্রতিটা লেখার পরে সেই আমিটির মৃত্যু ঘটছে এবং একটি নতুনতর আমির জাগরণ হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে। সেই পুনর্জন্মটাই হচ্ছে আমার কবিতা লেখা। এখন স্বপন বরণাচার্যের আরেকটি কবিতা আমি পড়ছি, সেটাও কবিতা লেখা সম্পর্কিত কবিতা। এই যে আমাদের একটি কবিতার জন্ম কোথা থেকে হচ্ছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হলো এই যে একটি বোধ, আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে, জীবনানন্দের খুব বিখ্যাত লাইন। এই যে বোধের ঝাপট, এই বোধের ঝাপটটাকে আমি ট্রান্সলেট করতে চাইছি, কিন্তু শব্দ এবং নৈশব্দ এই মিলে যে কবিতা, দুটি শব্দের মধ্যবর্তী স্পেস এই মিলে যে কবিতা, সেই কবিতা কি আমার সেই পূর্ণবোধের ঝাপটটাকে অনুবাদ করতে সক্ষম? তা কিন্তু নয়। এবং এই লিখন প্রক্রিয়াটার মধ্যে যেই ঝাঁপ দিচ্ছে, সেই এই একটি অপ্রাপ্তি বোধের মধ্যে ঝাঁপ দিচ্ছে, যে আমি যেটাকে ধরতে চাইছি, আমার ধরা তার একটি সামান্য ভগ্নাংশ মাত্র, এবং বাকি অংশটা, বাকি যে কমপ্লিমেন্টারি যে বিপুল অংশটা, সেইটাকে ধরার জন্য আমি সারা জীবন লিখছি। এই যে বোধের দহন, এই যে বোধের চলন, সেইটাকে যদি আমি জাগিয়ে রাখতে না পারি, তাহলে একটি কবিতার জন্ম হবে না। এটি স্বপন বরণাচার্যের আরেকটি কবিতা আমি পড়েছি। আমি প্রিয় কবিতায় আস্তে আস্তে আসবো, এখন এই মুহূর্তে কয়েকটি কবিতা মনে হচ্ছে সেখানে বলছি। মূলস্থ এই অশান্তিটা, মূল কথা এই অশান্তিটা জিইয়ে রাখা। জিওল মাছের শব্দ যেমন মধ্যরাত্রে ধাতুর পাত্রে বুকের কাছের ঘুমের ভিতর ঘাই মেরে দেয়, ফলত ফুল ছলকে ওঠে কুঁড়ির মধ্যে, ফুল তো ফোটেই, সুসম্পূর্ণ বাগান ফোটে। কিছুটা জল, তার ভিতরে কৃষ্ণবর্ণ কয়েকটি মাছ, রক্ত শক্তি লোহার গুঁড়ো হাঁড়ির মধ্যে ছলকে উঠছে তক্তাপোষের নিচে, এবং তক্তাপোষের ওপর তুমি ঘুমিয়ে আছো, পিঠের নিচে মাছ অশান্তি ও ফুল ফুটছে। মূল কথা এই অশান্তিটাই জিইয়ে রাখা। হাঁড়ির ভিতর জিওল মাছের শব্দ যেমন মধ্যরাত্রে ধাতুর পাত্রে। এখন এই যে অশান্তি, এই যে বোধের ঝাপট, এইটাই হচ্ছে কবিতা রচনার মূল চালিকা শক্তি বলে আমার অন্তত মনে হয়। এখন আমার কাছে কবিতা বা আমার লিখনের যে কবিতা, সেই কবিতা খুব উচ্চকিত নয়। আমার যে ধরনের কবিতা আমি লিখতে চেষ্টা করি, তারা খুব উচ্চকিত নয়। জীবনের যে খুব নম্র উপাদান,
তার মধ্যে যে সৃষ্টি সম্ভব বীজ লুকিয়ে থাকে সেইটুকুকেই আমি ধরার চেষ্টা করি। এখন তার মানে আমার যে কবিতা পাঠ, সেই কবিতা পাঠ কিন্তু নানা কবিতার মধ্যে দিয়ে বিরাজ করে। হয়তো কোনো একটা দিন এমন একটি কবিতার বইয়ের কাছে যাচ্ছি, যে কবিতার বই আমার একটি লেখার পর একটি, দুটি, তিনটি কবিতা পড়ার পর সেটিকে বুকের ওপর রেখে কড়িকাঠের দিকে তাকিয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। সেই সেই শব্দ জারিত হয়। হ্যাঁ, সকলে অনেকে শুনছেন, অনেক ধন্যবাদ সকলকে। শুভদীপ বলছে, সোহম তুমি কবিতা বলতে কি বুঝো? সেটি আমি বলার চেষ্টা করছি। আমার কাছে কবিতা মানে এক্সপ্রেশন অফ সেলফ, নিজেকে বুঝতে চাওয়া। কিছুক্ষণ আগেই সিসিল ডে লুইসের যে কথাটা বলছিলাম, যে আমরা আসলে নিজেকেই বুঝতে চাই, এবং আমাদের যে এই যে বেঁচে থাকা, এই বেঁচে থাকার যে প্রকাশ, সেই প্রকাশটা একটা অন্যতর অর্থ লাভ করছে আমার আমার পঠন, আমার লিখন, আমার চিন্তনের মধ্যে। এখন এখানে লিখন বলতে কিন্তু কেবল আমি খাতায় কলমে যে কবিতাটা লিখছি সেটা নয়, আমি যে কবিতাটা পড়ছি সেটা আমার মতন করে লিখিত হচ্ছে। এখন সেটিকে আমি হয়তো দূর থেকে ছুঁয়ে আছি, সেটিকে আমার মতন করে আমি আমার অভিভাবে বুঝছি, কিন্তু সেটিও আমার মতন করে লিখিত হচ্ছে। এই সেলফ এক্সপ্রেশন অফ সেলফটাই হচ্ছে আমার কাছে কবিতা। হয়তো এই সংজ্ঞাটা ধীরে ধীরে পাল্টাতে থাকবে। এই মুহূর্তে নিজেকে বুঝতে চাওয়াই হচ্ছে আমার কাছে লিখন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন এমন কিছু বই, আমি একটি উদাহরণ দিই, যে এমন কিছু বইয়ের কাছে কখনো যাচ্ছি কবিতা যাপনের ক্ষেত্রে, যে বই হয়তো দুটি তিনটি কবিতার পর তাকে বন্ধ করে রাখতে হচ্ছে, তাকে পরিকাঠের দিকে তাকিয়ে অনেকটা ভাবতে হচ্ছে, অনেকটা সিঞ্চিত করতে হচ্ছে নিজেকে ভাবনার দিয়ে, চেতনা দিয়ে। আবার অনেক সময় এমন কবিতার বইয়ের কাছে যাচ্ছি যার প্রথম কবিতাটায় পা রেখেই মনে হচ্ছে এই বইটির শেষ পর্যন্ত না পৌঁছতে পারলে আমার বোধহয় নিস্তার নেই। হতে পারে আরেকজনের কাছে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ উল্টো। যেমন একটি উদাহরণ দিই, খুব সাম্প্রতিক উদাহরণ, দুটি বই, মাস কয়েকও হয়নি, দিন কয়েক আগে দুটি কবিতার বই। একটি হচ্ছে শঙ্খ ঘোষের দিনগুলি রাতগুলি। এই বইটি যখন আমি প্রথম কবিতা, দ্বিতীয় কবিতায় পৌঁছলাম পড়তে পড়তে, আমার মনে হলো এই বইটির যে ছন্দের দোলা, এই ছন্দের দোলাটা আমাকে একেবারে শেষ পর্যন্ত না পৌঁছলে আমি কিন্তু এটা একেবারে শেষ করতে পারবো না, মানে একবারে আমাকে পৌঁছতে হবে। আমি একবারে পৌঁছলাম। আরেকটি বই, উৎপল কুমার বসুর শ্রেষ্ঠ কবিতা, সেখানে আবার আমার মনে হলো যে আস্তে আস্তে, কিংবা মনীন্দ্র গুপ্তর কবিতা, আস্তে আস্তে একটি কবিতা, দুটি কবিতার মধ্যে হাত রেখে তাকে ছুঁয়ে দেখে আমি আস্তে আস্তে যাপনটার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে আবহমানের বাংলা কবিতা, তার যে ধারা স্নান, সেই স্নানটাই আমার কাছে কবিতার যাপন। কারণ যে বিপুল পরিমাণ, সেই চর্যাপদের সময় থেকে আমরা যদি ধরি, তাহলে বাংলা কবিতার একটি বিপুল যাত্রাপথ রয়েছে। তার সেই মহাসমুদ্রের মধ্যে আমি একটি আজলাও হয়তো পান করতে পারিনি এখনো পর্যন্ত। সেক্ষেত্রে এবং তার মধ্যে থেকেও যে ব্যক্তিগত অনুভবে সাড়া দিয়েছে তা আর কতটুকুই বা। এখন কিন্তু এই যে স্নান, ক্রমাগত আমি এই মহাসমুদ্রটার মধ্যে ঢুকছি, সেই সেই স্নানটাই আমাকে তৃপ্ত করছে, আমাকে ঋদ্ধ করছে। এবং শুধু বাংলা কবিতা বলবো কেন, আমি কিছুদিন আগে একটি অভ্যাস আমার গড়ে উঠছিল, এবং একটা খুব ভালো লাগার জায়গা তৈরি হচ্ছিল, যে আমি ইন্টারনেটেই বিভিন্ন দেশের কবিতা, যেগুলো অবশ্যই ইংরাজিতে অনুবাদ হয়েছে, সেই কবিতাগুলো আমি দেখছিলাম, খুঁজছিলাম। এখন
তার মধ্যে দিয়ে আসলে আমি নিজেকে হঠাৎ খুঁজতে খুঁজতে কোনো একটা হয়তো মূল কবিতাটি অ্যারাবিকে লেখা, সেই কবিতাটির মধ্যে আমি হঠাৎ দেখলাম যে আহ, এর মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি। এটাই তো কবিতার আবিষ্কার, এটাই তো কবিতার চাপন। কেবল বাংলা কবিতার যে বিপুল ধারা, সেই ধারা স্নান এবং বিশ্ব কবিতারও যে ধারা স্নান, তার যদি একটি কণাও আহ, আমি আহরণ করে থাকি, সেটা আমাকে তৃপ্ত করেছে। এখন অনেকে রয়েছেন, দীপঙ্কর বাবু রয়েছেন, সকলকে আমার অনেক প্রণাম জানাই। আহ, আমার 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 কথা মানে ঠিকঠাক হচ্ছে তো? মানে এটা একটু জানতে চাইছি। এখন আহ, এবার আহ, এবার আমি তাহলে একটুখানি আমার যে ব্যক্তিগত জীবন, যদিও ব্যক্তি জীবনের থেকে আমরা রসদ নিই, কিন্তু অবশ্যই থ্যাংক ইউ, সকলে আমার প্রণাম নেবেন। আহ, একটু যদি এবার আমি যদি ভাবতে যাই যে আমার কবিতার সূত্রপাত হলো কোথা থেকে, তাহলে আমি দেখব যে আমার যদিও কিছুক্ষণ আগেই বললাম যে ব্যক্তি মানুষটি এবং যে লেখক মানুষটি আলাদা, আহ, কিন্তু তবুও তো একটি ব্যক্তি জীবন আহ, তার কবিতার যাপনকে অবশ্যই নিয়ন্ত্রিত করে। আমি যদি আমার একটু ব্যক্তি জীবনের দিকে তাকাই, তাহলে আমি দেখব যে কবিতা লেখার বীজটা কিভাবে সূত্রপাত হচ্ছে। আমার যে পারিবারিকভাবে একটি অত্যন্ত সংস্কৃতি পূর্ণ, সংস্কৃতি মণ্ডিত একটি পারিবারিক পরিমণ্ডলে আমি বেড়ে উঠেছি। আমার বাবা আহ, কলেজ জীবনে নাটক লিখতেন, নাটক করতেন। আমার মা সাহিত্যের শিক্ষিকা। আমার আহ, বাড়িতে বাকিরা মামা মামি সকলেই, আমি ছোটবেলা থেকে শুনছি রেডিও, রেডিও দিয়ে আমার সকাল শুরু হচ্ছে। আহ, পত্র পত্রিকা আসছে, আমি বইপত্রের মধ্যে থাকছি। আমার দিদা অসামান্য পাঠিকা ছিলেন, অসামান্য পাঠিকা ছিলেন। দিদা 88 বছর বয়স পর্যন্ত ছিলেন। আহ, সেই সময় পর্যন্ত দিদা যে পরিমাণ বই পড়েছেন, সেটা অসামান্য। এবং আমি এইরকম একটি পরিমণ্ডলে, এবং ছোট থেকেই আমি বলবো যে আমার জন্মই বোধহয় হয়েছিল রবীন্দ্রনাথের গানের মধ্যে। আমার আমার বাড়িতে একটা ছোট্ট টেপ রেকর্ডার ছিল। সেই টেপ রেকর্ডারটায় ছোটবেলায় রবীন্দ্রনাথের গান শুনতাম, তখন তো বোঝার সময় হয়নি। আহ, এই একটি পরিমণ্ডলে আমার জন্ম হচ্ছে, এবং আহ, ছোট থেকেই আমি কিছু না কিছু একটা লিখছি। সেগুলো অবশ্যই কবিতা নয়, এখনো পর্যন্ত যে কটি লিখেছি তার মধ্যে কটি বা কবিতা, সেটিও সঠিকভাবে বলা যায় না, কিন্তু কিছু না কিছু সেই একেবারে লিখতে শেখার শুরু থেকেই লিখতাম। আহ, যে একেবারে ক্লাস ওয়ানে একটি স্থানীয় ক্লাবের পূজা পত্রিকায় আমার একটি কবিতার মতন আহ, একটি মানে কবিতা মতন একটি লেখা বলবো, সেটি প্রকাশিত হয়েছিল সর্বপ্রথম। এখন আহ, এরপর আস্তে আস্তে যেটা হয় সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে খুব আমার যে জীবনটা সেটা খুব যে বহির্মুখী তা নয়, মানে খুব যে ঘটমান, খুব যে স্পন্দমান সেটা নয়। আমার জীবন, আমার থাকা, আমার অবস্থান খুবই অন্তর্মুখী। এবং সে অর্থে বলতে গেলে একটি সন্তান, একজন সন্তান, সেক্ষেত্রে খুবই আদুরে সন্তান। কখনোই আমি সে অর্থে বাইরে যে বিপুল আহ, ঘোরা, অ্যাডভেঞ্চার, সেই সবের মধ্যে আমি কিন্তু কখনো ছিলাম না। আমার আমি মনে করি আমার সমকাল বা আমার প্রজন্মের মধ্যে আমি সেই জাতক, আমি এমন একজন জাতক যে এখনো পর্যন্ত আহ, এই আমার যে সমকালটা, তার মধ্যে আমি একজন ব্যতিক্রমী জাতক যে কিন্তু দিদার কাছে গল্প শুনে বড় হয়েছে। আহ, যে সেই সময় থেকে আমার মধ্যে কিন্তু একটি বীজ বপন হতে শুরু করেছে, এবং
বাড়ির যে পরিমণ্ডল, এবং এই যে আমার অন্তর্মুখী জীবন যাপন, আমার একা একা থাকা, একা বলতে সব সময় যে ব্যক্তিগতভাবে একা তা নয়, কিন্তু আমার বাবা মা স্কুলে যাচ্ছে, বাড়ির সকলে কাজে ব্যস্ত, সেই সময় আমার একা ঘরে যাব, সেই সময়টায় কি আছে? সেই সময়টায় আছে গান এবং বই। এর মধ্যে দিয়ে ছোট থেকে আমি বড় হয়েছি। ফলত যেটা হয়েছে, এবং আমি ছোট থেকে বেশ খানিকটা রুগ্ন ছিলাম, মানে একটু অসুখ টসুখ করতো, সেই সময়গুলোতে, সেই দুপুরগুলোতে আমার সঙ্গী ছিল বই। এবং আমার মনে আছে পথের পাঁচালী, আমি তখন ক্লাস 7-এ পড়ি, পথের পাঁচালী পড়েছিলাম আমি। আমার একটা একটা জ্বর, ভাইরাল ফিভারের একটা ফেজের মধ্যে ছিলাম, তখন পথের পাঁচালী পড়েছিলাম এক নিঃশ্বাসে। সেই যে আমার একা একা থাকা এবং তার মধ্যে বই আমার মধ্যে জীবনে ঢুকে আসছে, গান আমার জীবনে ঢুকে আসছে, রবীন্দ্রসঙ্গীত ছোট থেকে, রবীন্দ্রসঙ্গীত গান আমার শেখা হয়নি, কিন্তু ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত আমার মধ্যে প্রবেশ করছে। আমি ছোটবেলায় আঁকা শিখতাম, মোটামুটি সকলেই মফস্বলের সকলে যেরকম শেখে। এই করতে করতে যাচ্ছে একটা নতুন রকম দেখা আমার তৈরি হচ্ছে। বাংলা আধুনিক কবিতায় আমার প্রথম হাতে খড়ি, কিংবা প্রথম এই জানলাটা আমার কাছে খুলছে ক্লাস 8-এর শেষ কিংবা 9-এর শুরুর দিকে। তখন আমার কাছে দুটি বই পরপর আসছে আমার হাতে। সেই দুটি বইয়েরই নাম হচ্ছে কবিতা সংগ্রহ এক। একটি বইয়ের কবি হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়, একটি বইয়ের কবি হচ্ছেন জয় গোস্বামী। এবং এই যে, এবং এই দুটোর পরপরই প্রথমে সুনীল গঙ্গোপাধ্যায়ের বইটি আসে, তারপরে সম্ভবত কোনো পুরস্কার পেয়েছিলাম, তারপরে হচ্ছে জয় গোস্বামীর বইটি আসে, এবং তারপরে হচ্ছে আরেকটি ঘটনা হয় আমার জীবনে, যেটা ঠিক কবিতা নয়, কিন্তু সেটা গান, কিন্তু সেই গান না শুনলে হয়তো আমি যে লিখবো, নিজে কিছু লিখবো, সেই ভাবনাটা আসতো না। সেটা হচ্ছে কবির সুমনের গান। এই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, জয় গোস্বামীর কবিতা এবং কবির সুমনের গান আমার ওই 8-9-এ একসাথে প্রবেশ করে, এবং সেইখান থেকেই আস্তে আস্তে সেই যে কবিতা, সেই কবিতা আমাকে টেনে নতজানু করে, স্তব্ধবাক করে বাংলা কবিতার সামনে, আধুনিক বাংলা কবিতার সামনে। এখন তারপরে আস্তে আস্তে সেইখান থেকে আমার লিখন প্রয়াসের শুরু হয়। আমি একটু একটু করে লিখতে চেষ্টা করি, সেগুলো অবশ্যই কবিতা হয়নি, কিন্তু একটা আবেগের বাহুল্য সেই সময় তো অবশ্যই ছিল। এইভাবে চলতে চলতে নিজের মধ্যেই লিখছি, নিজের মধ্যেই লিখছি, নিজেই পড়ছি, নিজেই ভালো লাগছে। আস্তে আস্তে অন্যান্য কবিতা, জয় গোস্বামীর এক একটি কবিতা আমাকে পাগল করে দিচ্ছে। এরপর পাগলি তোমার সঙ্গে পড়েছি, এরপর যারা বৃষ্টিতে ভিজেছিল পড়ে ফেলেছি, তারপর মল্লিকা সেনগুপ্ত, কেতকী, কুশারী রাইসানের বইপত্র আসছে। এখন এইভাবে চলতে চলতে আমি লেখালেখির চেষ্টা করছি। এখন তারপর আমার যেটা, হ্যাঁ, এরা সকলে ছিলেন আগের একটি পর্বে কৃতবিদ্য মানুষেরা, কৃতবিদ্য কবিরা, আমার প্রত্যেকে আমাদের পথপ্রদর্শক। এদের পরে আমি বলতে পারছি এটা আমার কাছে সত্যি বিরাট একটা প্রাপ্তি। শুভদীপ আবার উল্লেখ করে দিলে, অনেক ধন্যবাদ। সকলে, আমি আমি খুব মানে বোর করছি না তো? মানে আমার কথা শুনতে খারাপ লাগছে না তো? এটা আমার বারবারই মনে হচ্ছে আমি নিজের কথাই বলে চলেছি কেবল। থ্যাংক ইউ। এখন তারপর যে, হ্যাঁ, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি ছোট ছোট কিছু পত্র পত্রিকায় লেখালেখি শুরু করি। সেই প্রসঙ্গে আমার মনে আসবে যে সরজিৎ বিশ্বাস, শ্রী সরজিৎ বিশ্বাসের ছোট কবিতা, তিনি ছড়াকার একজন এবং শিশু সাহিত্যিক। তার কবিতায় আমার সূত্রপাত, তার
লিটল ম্যাগাজিনে সেই সময়ের ছোটখাটো লেখা লিখে। এবং তারপরে আমি লিখি শ্রী গোবিন্দ মোদকের সম্পাদনায় কথা কোলাজ নামে একটি পত্রিকা বেরোতো, সেই পত্রিকায় তখন ক্লাস 10 এরকম হয়। তারপর তারা চয়নিকা বলে একটি সংকলন বের করেন কথা কোলাজ পত্রিকা প্রকাশনা, সেই চয়নিকা পত্রিকায় আমি লিখতে শুরু করি, লিখি আর কি। তারপরে একটি খুব গুরুত্বপূর্ণ, এতদিন মোটামুটি আমার লেখালেখিটা নিজের মধ্যেই ছিল। এরপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রাত্যহিকী রেডিওর যে প্রভাতী অনুষ্ঠান প্রাত্যহিকী প্রত্যেক দিনের, সেই প্রাত্যহিকী অনুষ্ঠানে আমাদের আমরা নিয়মিত শুনতাম, আমার বাড়ির সকলে শুনতেন। এখন আমার মা বললেন, থ্যাংক ইউ, অমৃতাভদা আছেন, দীপঙ্কর বাবু আছেন, সৈকত কাকু আছে, সকলকে আমার প্রণাম জানাই। এখন এখন তারপরে যেটা হলো, সেই আমার মায়ের অনুপ্রেরণায় আমার মা বললেন যে তুই লেখ, প্রাত্যহিকীতে পাক্ষিক চিঠি লেখা হয়, সেই পাক্ষিক চিঠি লিখলাম। তা প্রথমবার চিঠিতেই আমার কিন্তু চিঠিটা পড়া হলো রেডিওতে, আকাশবাণী কলকাতা। তখন ছিল কলকাতা ক প্রচার তরঙ্গ, এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। তারপর 4 মাসের মাথায় চতুর্থ চিঠিটায় আমার ওরা আকাশবাণী কর্তৃপক্ষের তরফ থেকে পাক্ষিকভাবে সেটি সেরা চিঠি নির্বাচিত হয়, এবং আমি আকাশবাণীতে গিয়ে একটি সাক্ষাৎকার দিই তাদের রীতিমাফিক। এবং সেই সাক্ষাৎকারটির পর আমরা আস্তে আস্তে কিন্তু আমার যে পরিচয়, আমার যে যোগাযোগগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথমেই প্রাত্যহিকী পরিবারের যে কৃষ্ণনগরের যে অংশটা রয়েছে, গ্রুপটা রয়েছে, তাদের সঙ্গে আমি যুক্ত হই। এখানে ডক্টর রাহা আছেন, দীপঙ্কর বাবু আছেন, এরা সকলে প্রাত্যহিকী পরিবারের অংশ, তাদের সঙ্গে আমি যুক্ত হই। তারপরে আমি যুক্ত হই সুজন বাসর নামক একটি অনিয়মিত সাংস্কৃতিক সংস্থা, যাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কৃষ্ণনগর শহরের গ্রেস কটেজ, যেটি নজরুল ইসলামের স্মৃতিধন্য স্থান, সেইটির হেরিটেজ ঘোষণার ক্ষেত্রে। সেই সুজন বাসরের সাথে আমি যুক্ত হই। তারপর আস্তে 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 আমার বিভিন্নভাবে পরিচয়গুলো বাড়তে থাকে। তারপরে কৃষ্ণনগরের যে সাংস্কৃতিক সমাজ, তারা আমাকে অপার স্নেহ, অপার ভালোবাসা এবং সস্নেহ প্রশ্রয় দিয়ে কাছে টেনে নেন। হ্যাঁ, ইনাস কাকু, সুজন বাসর, মোহাম্মদ ইনাসউদ্দিন একজন খুব বিশিষ্ট কবি। তারপর আস্তে আস্তে আমার লেখাপত্র প্রকাশিত হতে থাকে। অমৃতাভদার জীবনকুচি পত্রিকা আমার রেডিও সম্পর্কিত একটি লেখা প্রকাশ করে। তারপরে অমৃতাভদা, কবিশ্রী অমৃতাভদে, তিনি জীবনকুচি পত্রিকায় আমার গুচ্ছ কবিতা প্রকাশ করেছেন। কবি নীলাদ্রি শেখর সরকারের কথাকৃতি পত্রিকা, খুব রিসেন্টলি সেলিম মণ্ডল তার তবুও প্রয়াস পত্রিকা, এবং অবশ্যই সুখদ্বীপের আলোক পৃথিবী আমার গুচ্ছ কবিতা আস্তে আস্তে প্রকাশ করেছে। তার সকলে আমার প্রণাম নেবেন যারা শুনছেন আরেকবার। তারপরে এখন এইখানটায় গুরুত্বপূর্ণ যে আমার কৃষ্ণনগরের যে সাংস্কৃতিক সমাজ, সেই সাংস্কৃতিক সমাজটা না থাকলে হয়তো আমি একটি পাও এগোতে পারতাম না। কৃষ্ণনগরের যে সমস্ত পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলটা রয়েছে, সেই সাংস্কৃতিক পরিমণ্ডলটা আমাকে ঋদ্ধ করেছে, আমাকে সমৃদ্ধ করেছে। আমি লিখেছি মুদ্রা পত্রিকায় আমি প্রবন্ধ লিখেছি, যে মুদ্রা পত্রিকার সম্পাদক শ্রী তমাল বন্দ্যোপাধ্যায়, শ্রী শৈবাল সরকার এবং ডক্টর অনির্বাণ জান। হ্যাঁ শুভদীপ, আমি বইয়ের ক্ষেত্রে আসছি, আমি একটু একটু করে আসছি।
এখন প্রথম কৃষ্ণনগর শহরটায় হয়তো না জন্মালে আমি এই লেখালেখির স্পন্দমানতাটা সম্পর্কে আমার এই এই উপলব্ধিটা হতো না, কারণ এমন ছিলেন যে শহরের আত্মা লেখকের উপর ভর করে। এই কৃষ্ণনগর এমন একটা জনপদ, যে জনপদ অষ্টাদশ শতকে দক্ষিণবঙ্গের রাজধানী এবং অবশ্যই সাংস্কৃতিক রাজধানী, যে জনপদে আমি দেখছি ভারতচন্দ্র বাংলা ভাষার স্ট্রাকচার নির্মাণ করছেন, যে কবি রামপ্রসাদ সেন তিনি এই জনপদের সঙ্গে যুক্ত, রামতনু লাহিড়ী, মদন মোহন তর্কালঙ্কার, রবীন্দ্রনাথের শিক্ষাগুরু বিষ্ণু চক্রবর্তী। তারপরে আমরা দেখব কার্তিকেয় চন্দ্র রায়, দ্বিজেন্দ্রলাল রায়, দিলীপ রায়, এই যে ঘরানাটা। নজরুল ইসলাম ছিলেন, সঙ্গীতবেত্তা অমিয়নাথ সান্যাল, বিশিষ্ট মানুষ, সাহিত্যিক নারায়ণ সান্যাল, তারপরে আমরা দেখব সৌমিত্র চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, এরকম প্রমুখ ব্যক্তিত্বের সমারোহ কৃষ্ণনগর শহরে। এই যে ভাইব্রেন্স, আমি আজকের সমকালকে যদি দেখি, কৃষ্ণনগর শহরের সমকাল, আমি দেখব বাংলা ভাষার, বাংলা সংস্কৃতির, বাংলা সাহিত্যের মহীরুহ প্রতিম মানুষ, সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক গবেষক শ্রী সুধীর চক্রবর্তী মহাশয় কৃষ্ণনগরের মানুষ, অগ্রজ কবি, প্রণম্য কবি শ্রী দেবদাস আচার্য, স্বপন বরণ আচার্য, সঞ্জীব প্রামাণিক, এরা সকলে কৃষ্ণনগর শহরের মানুষ। এই সময়ের বাংলা সাহিত্যের, সমকালীন বাংলা সাহিত্যের একজন দিক নির্দেশক কথাকার শ্রী তমাল বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মানুষ। সুমনোত্তর বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ একজন গীতিকার, উল্লেখযোগ্য নাম শ্রী সৈকত কুণ্ডু, কৃষ্ণনগরের মানুষ। সৈকত কাকু আছেন। তারপরে আমরা দেখি একজন বিশিষ্ট বাচিক শিল্পী, বিশিষ্ট কবি আকাশ দাস, শ্রী আকাশ দত্ত, সকলে কৃষ্ণনগরের মানুষ। এবং আমরা যদি আর কত নাম কবিদের, শুধু কৃষ্ণনগর জনপদটাই যদি দেখি, শ্রী বিদ্যুৎ হালদার রয়েছেন, শ্রী রামকৃষ্ণ দে রয়েছেন, শ্রী অমৃতাভ দে রয়েছেন, গৌতম বাবু রয়েছেন, শ্রী গৌতম মণ্ডল, ইনাস কাকু রয়েছেন, মোহাম্মদ ইনাস উদ্দিন, শ্রী প্রাণেশ সরকার, শ্রী সুবীর সিংহ রায়, শ্রী তপন কুমার ভট্টাচার্য, আরো প্রমুখ বহু মানুষ কবিতার ক্ষেত্রে কৃষ্ণনগর শহরে এখন উজ্জ্বল তারার মতো অবস্থান করছেন। আমরা সঙ্গীতের ক্ষেত্রে সৈকত কাকুকে একজন কবি এবং গীতিকার উভয় ক্ষেত্রেই আমরা পাচ্ছি। সঙ্গীতের ক্ষেত্রে আমরা শ্রী সৌগত কুণ্ডুকে পাচ্ছি, হ্যাঁ বজরুল মুস্তাফা ছিলেন, শ্রী সৌগত কুণ্ডুকে পাচ্ছি, সুস্মিতা দিকে পাচ্ছি, পিয়ালি মাসিকে পাচ্ছি, শ্রী দীপঙ্কর দাস, শ্রী রত্নদীপ দাস, সকলে সঙ্গীতের ক্ষেত্রে প্রমুখ, আরো অনেকে সমৃদ্ধ করছেন আমাদের। নাট্য ব্যক্তিত্বরা রয়েছেন, নাটকের একটা ভাইব্রেন্ট পরিবেশ রয়েছে কৃষ্ণনগরে। এই যে কৃষ্ণনগরের স্পন্দমানতা এবং এই যে সমস্ত মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এগিয়ে দেওয়া আমার ক্ষেত্রে কাজ করছে, সেইটা আমাকে আস্তে আস্তে এগিয়ে দিচ্ছে। আমি জীবনকুচিতে লিখছি, কথাকৃতি, আর যদি নদিয়া জেলার পুরো জনপদটাকে দেখি, পুরো নদিয়া জেলাকে দেখি, তাহলে তো আরো বহু বহু নাম যুক্ত হবে। প্রত্যেকের কাছে আমার অসংখ্য শ্রদ্ধা রয়েছে, অসংখ্য ঋণ রয়েছে প্রত্যেকের কাছে। সকলে এভাবেই আমাকে ভালোবাসবে, এই কামনা জানাই। মুদ্রা পত্রিকা, সেখানে আমি তমালদার, শৈবাল সরকার, শ্রী শৈবাল সরকার, ডক্টর অনির্বাণ জানা, তাদের উদ্যোগে, তাদের স্নেহে আমি অনুবাদ করেছি বিদেশি গল্পের, আমি প্রবন্ধ লিখেছি, এরকম বহু বহু। এইরকম একটা পরিস্থিতিতে 2018 সালে আমার অমৃতাভদা, শ্রী অমৃতাভদে, তিনি আমার কাছে পৌঁছে দিলেন যে আদম পত্রিকার তরফ থেকে একটি পাণ্ডুলিপি প্রকল্প আয়োজন করা হয়েছে, যে পাণ্ডুলিপি পছন্দ হলে সেটি প্রথম বই হবে।
আমি অমৃতাভদাকে বারোদলের মেলায়, আমাদের এখানে একটি বিশেষ মেলা, সেই মেলায় আমি পাণ্ডুলিপি দিই। সেই কবিতাগুলো আজ থেকে 2.5-3 বছর আগেকার কবিতা। এখন সেই যে কবিতাগুলো দিই, সেই কবিতাগুলো তারপরে গৌতম বাবু আদম পত্রিকার কর্ণধার শ্রী গৌতম মণ্ডল তিনি গ্রহণ করেন, এবং তিনি সেটি আমার প্রথম বই হয়, এবং এখনো পর্যন্ত একমাত্র বই নির্জনতা গুচ্ছ। এটা বোধহয় রিফ্লেকশনের কারণে উল্টে যাচ্ছে, এইটি আমার এখনো পর্যন্ত একমাত্র বই। এখন এই সমস্ত কিছু, এই আমার শহর, এই জনপদ আমাকে যেটা দিয়েছে, সবকিছুর জন্য আমি আমার শহরের কাছে প্রচন্ডভাবে কৃতজ্ঞ। এবং একজন মফস্বলের মানুষ হিসেবে, কৃষ্ণনগর শহরের মানুষ হিসেবে, আমার যে মেদুর মফস্বল আমি যেটাকে বলি, আমার যে মায়াময় শৈশব কৈশোর রচনা করেছে এই মফস্বল, এবং আমি খুব যেহেতু বলেছি বহির্মুখী ছিলাম না, আমি উচ্চ মাধ্যমিকের পর একটুখানি ছাড়া পেয়ে আমি এই পথে ঘাটে অজানা অলিতে গলিতে বিকেলের পর বিকেল ঘুরেছি। সেই সময় আমি আমার কৃষ্ণনগরকে নতুন ভাবে আবিষ্কার করেছি। আমার কৃষ্ণনগর না থাকলে, কৃষ্ণনগরের প্রত্যেকটি মানুষ না থাকলে, সংস্কৃতি জগৎ না থাকলে আমার একটি পাও এগোনো হতো না। প্রত্যেকের কাছে আমার অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য প্রণাম। এবার আমি আস্তে আস্তে আমার প্রিয় কিছু কবিতার দিকে যাই। আমি অনেকখানি সময় নিচ্ছি শুভদীপ, আমি আর একটুখানি কিছু কবিতা পড়ে আমি শেষ করব। ইয়ে এই যে লেখার কথা হচ্ছিল, লেখা প্রসঙ্গে একটা কবিতা পড়ি। আমার ভীষণ প্রিয় একজন কবি জয়দেব বসু, এবং জয়দেব বসু আমার কলেজে আমার বাবার 1 বছরের সিনিয়র ছিলেন, তারা প্রায় সমসাময়িক ছিলেন। জয়দেব বসুর কবিতা আমি একটি পড়ছি। লেখা আমার মা। আমি এই যে লিখনের বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন মানুষ, বিভিন্ন কবি তারা বলেছেন, সেইগুলোর কাছে আমরা ফিরে ফিরে আসি। লেখা আমার মা, লেখা আমার মা, আমায় ছেড়ে যেন তুমি কোথাও যেও না। এই যে এত আলস্য আর নিজেকে এত ঘৃণা, ঘোষিত নির্বিবেক থেকে অমান দক্ষিণা, এসব থেকে নিষ্ক্রমণের কোথাও কোনো ভূমি থাকলে পরে সেই মাটিতে পৌঁছে দিও তুমি। লেখা আমার মা, আঁচল দিয়ে আগলে রেখো, কোথাও যেও না। বাতাস যদি নিজেকে দেয় বিজন, গন্ধ যদি নিজের ঘ্রাণে আকুল, পানীয় যদি নিজেকে পান করে, জীবন তবে নিজের সমতুল। লেখা কি তবে নিজেকে লিখে যায়? মা কি আমি, আমিই তবে মা? আমায় ছেড়ে আমি যেন কোথাও যাই না। লেখা কি তবে, লেখা কি তবে নিজেকে লিখে যায়? এটি বোধহয় আমাদের প্রত্যেকের জিজ্ঞাসা। এই যে বলছিলাম আমরা পাঠকেরা আসলে কবিতা লেখক, আমরা পাঠকেরা আসলে কবিতা রচনা করি নিজের মতো করে, সেইভাবে একটি সেই সম্পর্কিত জয়দেব বসুর আরেকটি কবিতা পড়ছি। কাব্য জিজ্ঞাসা। গোপন মিল স্পষ্ট মিল কে জাগেরে আগে, শুনিয়া অবিদ্যা দেবী মহাত্রাসে ভাগে। গোপন মিল স্পষ্ট মিল ঢোল ডগর কার, রাজকন্যে ছিটকে ওঠে আমার আমার। গোপন মিল স্পষ্ট মিল দেখি বাবা জীব, দেখিয়া খপ্পসকুল জবুথ ক্লিব। গোপন মিল স্পষ্ট মিল চিবাও কড়াই, শিয়রে বসিয়া থাক বাঙালি চড়াই। গোপন মিল স্পষ্ট মিল কার বেশি শোক, যেজন পদ্য লেখে যেজন পাঠক। এই জিজ্ঞাসার কাছে আমাদের বারবার ফিরে আসতে হয়। আমি একটু যাব দেবদাস আচার্যের কবিতার কাছে। আমার খুব খুবই প্রিয় একজন কবি, আমার শহরের একজন কবি শ্রী দেবদাস আচার্য। তার কয়েকটি কবিতা এই কবিতায়
নিজেকে দেখতে পাওয়া রয়েছে। অনুভব, শ্রী দেবদাস আচার্য। সকালবেলায় সবকিছুই অল্প অল্প করে ছড়িয়ে পড়ে চারিদিকে। ছুতোর কাকা রেদা আর তুরপুন হাতে বেরিয়ে পড়েন কাজে, করমালি চাচার হাতের ওলন দড়ি, মাধব জেঠু দুটো বলদ আর বিদে নিয়েছেন সঙ্গে। আমার বাবাও সাইকেলে চাপেন, তার কেরিয়ারে থাকে রুটি, আলু চচ্চড়ি আর কাপড় গামছার বোচকা। মা আর আমি বাবার যাওয়া দেখি। বাবা ধুলোমাটির পথে এক সময় মিলিয়ে যান। সারা দুপুর প্রখর রোদ্দুরের মধ্যে মা সংসারের কাজ করেন আর বিড়বিড় করে মাঝে মাঝেই বলেন, তুই জানিস খোকা, হাটে ছায়া আছে তো। প্রতীক্ষা। সন্ধে আমি আর মা লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকি পথের বাঁকে। এখন ঘরে আসার সময়। এখন সমস্ত বাইরের ছড়ানো জগৎ যেন গুটিয়ে আসে ঘরের দিকে। আমি এবং মা লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকি বাবার প্রতীক্ষায়। ঘরামি কাকা ফিরে আসেন, গাড়োয়ান পিসে মশাই ফিরে আসেন, পাউরুটি হাতে ফিরে আসে মিস্ত্রি দাদু, এবং মশকুলিও ফিরে আসে। সন্ধে সন্ধ্যের ভিতরে ডুবতে থাকে, শোনা যায় দরগাতলার সান্ধ্য আজান। এক সময় পিঠে একটা বোঁচকা নিয়ে বাবার ফিরে আসা বোঝা যায়, আর মা তৎক্ষণাৎ বলেন, ওই তো, ওই তো উনি আসছেন, দেখ, ওই তো উনি। বিছানা। তহবাজারের ছাদে বাবা বিছানা করেন আমাদের তিনজনের জন্য। তার নিজের এবং আমাদের দুই ভাইয়ের সারা আকাশ ফুটফুট করে শিউলি ছড়ানো উঠোনের মতো অল্প অল্প শিশির পড়ে আমাদের ঠোঁটে। আর আমরা তিনজন ছড়িয়ে দিয়েছি পা আকাশের বিছানার মধ্যে, নিঃশ্বাস নিয়েছি টান টান বুকে, আর আমাদের শরীর শিশিরে ভিজেছে টাটকা সবজির মতো আমাদের শুয়ে থাকার ওপর। হয়তো রাত্রিরে টুপটাপ দু একটি শিউলিও ঝরে পড়ে আকাশ থেকে, কেননা আমার বাবার উষ্ণ হাত সারা রাতি আমাদের মাথা ছুঁয়ে থাকে। এই সমস্ত কবিতা আমাকে নতজানু করে, স্তব্ধবাক করে পৌঁছে দেয় বাংলা কবিতার দ্বারে। আমার শহরের আরেকজন কবির কবিতা আমি শুরু করেছিলাম শ্রী স্বপন বরণ আচার্যের কবিতা দিয়ে। শ্রী স্বপন বরণ আচার্যের আরেকটি কবিতা আমি পড়ছি। এটি খুব বিখ্যাত একটি কবিতা। জলসত্র। পিসি বসেছিল দাওয়াতে, দারুণ তেষ্টা পাওয়াতে, কে একটা লোক জল চেয়েছিল কি একটা মনে হওয়াতে, বিধবা পিসির বয়ে গিয়েছিল যাকে তাকে জল খাওয়াতে। পিসি একটুও নড়েনি, কেননা খেয়ালই করেনি যে লোকটা জল চেয়েছিল তার চোখের পলক পড়েনি। মরুভূমি চাটে বিধবা আকাশ পিসি তো খেয়ালই করেনি। খেজুরের বীজ বালিতে মাথাচাড়া দিল অঙ্কুর, ক্রমে উদ্যানে বালি ঢেকে গেল, রসে মেঘ টইটুম্বুর। দাওয়া থেকে উঠে পিসি উঁকি দিল, চলে গেল কেন কদ্দূর। ও মরীচিকা ভাবলে, বুকের মাংস খাবলে, রক্ত চেখেও বুঝলে না জল পেতে আরেকটু নাবলে। পিসি বসে থাকে দাওয়াতে, দস্যুকে জল খাওয়াতে, বুকের ভিতর আবডালে ফুল ঝরে অশ্লীল হাওয়াতে। এই সমস্ত উচ্চারণ আমার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমার শহরের আরেকজন কবির কবিতা পড়ি, যে কবি লিখেছিলেন ফেরা বলে একটি কবিতায়, মৃত্যুর পরে ফের জন্ম নিয়ে দেখে যেতে চাই সেই সব মুখ, কারা কারা আজও ভালোবাসে, কারা কারা আমার নিন্দুক। এই কবি
শ্রী সঞ্জীব প্রামাণিক। এই কবি আমাদের মধ্যে নেই এখন, তাকে আমি স্মরণ করছি, তাকে আমি প্রণাম করছি। তার আরেকটি কবিতা পড়ব, সরাইখানা। প্রতিটি সরাইখানা মায়াময় গল্পের মতো, যেন কেউ আড়ালে গল্প বলে যায়, অতিথিরা শ্রোতা। সে গল্প কোনোদিন শেষ হয় না। কালীপড়া লণ্ঠনের দিকে তাকিয়ে মনে হয় গল্পের কথক এক অন্ধ। আলো যেন শ্রোতার একাগ্রতা। ঝিঝির ডাক চৈতন্য প্রবাহের মতো, সরাইখানার গল্প আসলে আনন্দের মতো সুন্দর। তার আরেকটি কবিতা মায়া। ঘোর আকালের দিনে আমাদের দেখা হয়েছিল শ্মশানের দেশে। তখন ছিলাম আমি নাছর চণ্ডাল, তখন ছিলাম আমি ক্ষুধা। আজ বহুদিন পর শস্য মাঠে মাঠে, কোথায় রেখেছ হাঁড়ি কাঠকুটো, তোমার তৈজস সব বার করে দাও। আজ তবে অন্ন রাঁধি, আজ ঘর বাঁধি। যা কিছু উচ্চারণ সমস্তই তো বলা হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথের গান মোটামুটি সমস্তই বলে দিয়েছেন। তারপরে যে আবহমানের বাংলা কবিতা, তার যে স্নান, সেটাই তো আমাকে পূর্ণ করছে। তারপরেও আমার নতুন করে লেখার আসছে। হ্যাঁ, আমার আরেকজন খুব প্রিয় কবির কবিতা শুনিয়ে আমি আমার কয়েকটি কবিতায় যাব। আমার খুব প্রিয় কবি মনীন্দ্র গুপ্ত। মনীন্দ্র গুপ্তর হ্যাঁ, একেবারেই মনীন্দ্র গুপ্ত। মনীন্দ্র গুপ্তর যে দর্শন, মনীন্দ্র গুপ্তর যে কবিতার ভাষা আমাকে গভীরভাবে প্রভাবিত করে। কারণ একটা নম্র আয়োজনের মধ্যে, একটা খুব সাধারণ স্বাভাবিক উপাদানের মধ্যে যে সৃষ্টি সম্ভব বীজটা থাকে, আমার মনে হয় মনীন্দ্র গুপ্ত, প্রণবেন্দু দাশগুপ্ত, ভাস্কর চক্রবর্তী এরা সেই বীজটাকে নিষ্কাশন করছেন। আমি মনীন্দ্র গুপ্তর একটি খুব প্রিয় কবিতা পড়ছি, আমার বই পড়া। এই বইটা আমার প্রাণের ধন। আমি এমন এমন কবিতার কাছে মূলত ফিরে যেতে চাইছি আজকের আলোচনায়, যে কবিতাগুলো আমাদের কবিতা যাপনটাকে দেখিয়ে দেয়। যেমন এই কবিতাটি, আমার বই পড়া। হ্যাঁ, এই কবিতাটি আমার বই পড়া। এই বইটা আমার প্রাণের ধন। একবার কুলুঙ্গিতে ওকে খাড়া করে রাখি, একবার শুইয়ে রাখি, একবার উপুড় করি। দাঁড় করিয়ে রাখলে অক্ষরগুলি ঝিরঝিরে বৃষ্টির মতো, ল্যাম্পের গোড়ায় মরা পোকার মতো, সাগর জলে মৃত প্রবালের মতো, সকালের চায়ে ভাসা এক মুঠো মুড়ির মতো বইয়ের তলদেশে এসে জমা হয়। চিৎ করে রাখলে অক্ষরগুলি আবার প্রাণ পেয়ে অ্যাকোরিয়ামের মাছের মতো সারা বই জুড়ে ল্যাজ নাড়িয়ে ঘোরে। বই খুলে পড়তে গিয়ে টের পাই পথ খোলা পেয়ে দুটো একটা করে শব্দ আকাশে উড়ে পালাচ্ছে। বইটা ফেলে রেখে আমি সেই পলায়মান শব্দদের ধরে আনতে পিছনে ছুটি। কিন্তু ওই বাচ্চাদের সঙ্গে আমি পারবো কেন? আমার হাঁফ ধরে যায়। অনুসরণে খান্তি দিয়ে আমি আকাশেই শুয়ে পড়ি। মেঘ এসে আমাকে আড়াল করে, মেঘ এসে আমাকে ঢেকে দেয়। এর সামনে আমি কি বলবো? এর সামনে স্তব্ধবাক হয়ে থাকতে হয়। মনীন্দ্র গুপ্তর আরেকটি কবিতা পড়ছি, খুব ছোট্ট কবিতা, বিড়ালি। বেড়ালটা সকাল থেকে কাঁদছে, কাল থেকে ওর বাচ্চাটা নিখোঁজ। আমি রাতের বেলা রামকৃষ্ণ কথামৃত পাঠ করছিলাম। সে শান্তির আশায় এসে দুই থাবা জোর করে বসল, কিন্তু হলো না। একটু পরেই সে মিউ মিউ করে আবার কাঁদতে লাগলো, পাগলের মতো প্রদক্ষিণ করে ঘুরতে লাগলো। আর পুত্র শোক আগুনের মতো ঘিরে ধরল রামকৃষ্ণদেবকে। নিসর্গে মুক্তি। বৃষ্টি শেষে আকাশ কি নীল, যেন স্নেহ।
মধ্যে পাখি উড়ছে, খোঁচা হয়ে আছে কাঁটা, তারও মুখে আলো। এই দিন যেন কুটুম বাড়িতে ছেলে চলেছে, গ্রামের পথে একা। চতুর্দিকে আহ্লাদের মাঠ ও বাতাস, মাঠে জলপিপি, হঠাৎ শাপলা। তেরাত্তির না পেরুতে শোক নমনীয় হয়ে এলো। দুঃখ তার কান্না হারিয়ে ভুলে শিশুদের মতো চেয়ে আছে। এই শূন্য পবনের মধ্যে কোনো পাপ কঠিন না, কোনো দুঃখ ব্যক্তিগত নয়। মনীন্দ্র গুপ্ত। এক একখানি কবিতা হঠাৎ নিজের সামনে আয়না ধরে, মনে হয় ওই যে পাঠক, যেজন কবিতা লেখে যেজন পাঠক, যেজন পদ্য লেখে যেজন পাঠক, সেই প্রশ্নের সামনে কার বেশি ইনভলভমেন্ট, সেই প্রশ্নের সামনে আমাদের ফিরিয়ে দেয়। পিনাকি ঠাকুরের একটি কবিতা পড়ছি, মা বাবা রবীন্দ্রনাথ। এই কবিতাটি আমাকে বিপুলভাবে প্রভাবিত করেছিল। অনাথ ত্রিপুণ্ডী লেন, তস্য লেন মাথা ঘষা গলি, দেশলাই বাক্সের বাসা, কল টিপলে আলো হাওয়া জল, গানের ডায়েরি, কৌটো, ন্যাপথলিন, মার বেনারসি, অ্যালবামে ঝাপসা মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাতা পিতা। আমি পেটে আসতেই শখ আহ্লাদ সব ছেড়েছেন, সিনেমা যাওয়াও বন্ধ, থিয়েটার বই কেনা স্বপ্ন হয়ে যায়। আমার রাক্ষস জন্ম হবে বলে মা বাবারা বন্ধু হয়েছিল, আমি হব ছিঁড়ে ফেলবো ট্রাঙ্কে তাই যত্ন করে রাখা ছিন্ন পত্রাবলী বই, এক কোণে বাবার লেখা হে চিরবান্ধবী। এবার অনেকে বলছেন একটু নিজের কয়েকটা কবিতা, এই এই আবহমানের যে কবিতা পড়ছি, আরো অনেক অনেক কবিতা এই মুহূর্তেই হাতের সামনে রয়েছে। কারণ এইটুকু সময়, একে তো এই যে বিপুল ধারা স্নান, তার মধ্যে হয়তো এক বিন্দুও আমি গ্রহণ করতে পারিনি, কিন্তু যেটুকু করেছি তার মধ্যেও আরো বহু বহু কিছু আজকে পড়েই চলা যায়। কিন্তু সময়ের একটা বাধাবন্দি রয়েছে। আমার নিজেরও কিছু লেখা শুভদীপ পড়তে বলেছে, সবাই পড়তে বলেছেন। আমি প্রথমে নির্জনতা গুচ্ছ থেকে একটি দুটি কবিতা পড়ি, কারণ এটি একটি আমার প্রথম বই, এবং এখন ফিরে দেখলে মনে হয় যেভাবে অনেক পুরনো লেখাগুলোকে কয়েক বছর পরে ফিরে দেখলে মনে হয় যে সেগুলি হয়তো লেখা হয়নি। এখন নির্জনতা গুচ্ছের বেশিরভাগ লেখার ক্ষেত্রে আমার মাঝে মধ্যেই মনে হয় যে এগুলো হয়তো একটু আর একটু শক্তপোক্ত হতে পারত, কিন্তু প্রথম বই, যেমনই হোক এটি আমার প্রথম বই। প্রথম বইয়ের সঙ্গে একটি অন্য যোগাযোগ থাকে, প্রত্যেক মানুষের একটি নিবিড় টান থাকে। অমৃতা ভোদা উল্লেখ করেছেন যে কবিতাটি, আসলে নির্জনতা হলো এক ফোঁটা জিজ্ঞাসা দলছুট হরিণের চোখে। এক ছোট্ট একটি কবিতা। আমি নির্জনতা গুচ্ছ থেকে একটা দুটো কবিতা পড়ি। এই কবিতাটি পড়ছি। ছেলেটি বলল আয়, মেয়েটি বলল চল, একলা একা চায়ের কাপে উপচে ওঠে জল। ছেলেটি বলল আয়, মেয়েটি বলল চল, একলা একা চায়ের কাপে উপচে ওঠে জল। ঝমঝমিয়ে বৃষ্টি তখন, একসা ভিজে গাঁ, শহর জুড়ে নৌকো ডুবি, ভিজতে যাবি না? যখন মেয়ে বর্ষা পাগল বলল ছেলে যা, ছেলে তখন নির্জনতার ছায়ায় রাখে পা। ছেলেটি বলল আয়, জীবন বলল চল, সাক্ষী শুধু চায়ের কাপে উপচে ওঠা জল। ভোরের আলো, তুমিও অমন মুখ ফেরালে সসংকোচে, দোষ দিইনি। আগেও যখন ভাঙতে ভাঙতে নিঃশেষে মন মাঝ আকাশে ছলকে যেত আলোর মতো জলের কণা, সেই তখনও দোষ দিইনি। দোষ তো আমার এই জীবনে জীবনটুকু খুঁজতে আসা, আর কিছু নয়। কিনারের মুখে বাড়িয়ে দিয়েছি হাত,
বড় অসহায় এই খাদের সামনে একা, কত দূর গেলে পোটেনশিয়াল স্পট, বুকের মধ্যে গিরিখাত খুঁজে দেখা, চায়ের তুফান বিলাস মাত্র প্রেম, জমতে থাকা অ্যালজেব্রার নোটস, মনের মধ্যে ছটফটাচ্ছে কৃষ্ণ গহ্বর, তলিয়ে যাচ্ছে শব্দ, আলোক কোষ, শূন্যতা গাছ শিকড়ে ফলমূলে নিংড়ে নিচ্ছে হৃদয় বিস্ফোরণ, অজান্তে কোন নীলতিমি সাঁতরায়, ছাদের রেলিং থমকে আছে মন, ক্ষয়ের পরে ক্ষয়, ক্ষতচিহ্ন ঝাঁপ, দায়ী বা কে, সাক্ষী মানে কিনার, হাত বাড়ালেই পোটেনশিয়াল স্পট, বল আমাকে বাঁচাতে পারবি না। নির্জনতা গুচ্ছ থেকে এই কটি কবিতা পড়লাম। এখন আমার এখনকার কিছু কবিতায় আসি। অমৃতাভদা বলেছে যে জীবনকুচি পত্রিকায় প্রকাশিত কিছু কবিতা পড়তে। এই মুহূর্তে সেই কবিতাগুলি, থ্যাংক ইউ সৈকত কাকু, এখন আরো কিছু কবিতা পড়ব। এই মুহূর্তে ওই প্রকাশিত কবিতাগুলি হাতের কাছে নেই। আমি অমৃতাভদার জীবনকুচি পত্রিকার একটি ব্লগ শুরু করবে, সেই ব্লগের জন্য আমি কিছু কবিতা দিয়েছি। আমি সেই সেই কবিতা কয়েকটি পড়ছি, সেটিও জীবনকুচি পত্রিকাতেই প্রকাশিত হবে। এটি এগুলি এগুলি হচ্ছে একেবারে নতুন লেখা কবিতা। এটি জীবনকুচি পত্রিকার জন্য দিয়েছি। বাতুন। হাওয়ায় ওড়ে শিমুল তুলোর বীজ, এমন গ্রামের কথা আমি শুধু গল্পে শুনেছি। দিলচাঁদ ফকিরের গলা ঝাঁপ দিল বষ্টমীর ঘাটে, কেঁপে ওঠো আল্লা নাম, মদনমোহন আজ সাইকেলে শীষ দিয়ে যাও। অবোধ তো আমি, গুজ্জয়ে পদাবলী কথা, আখরে বাঁধতে গেলে অহেতুক রোমহর্ষ হয়। আচ্ছা, 1 মিনিট, জীবনকুচি পত্রিকাটা আমার হাতের কাছেই আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ অমৃতাভদা, জীবনকুচি পত্রিকাটি পেয়েছি। এটি এখান থেকে কয়েকটি কবিতা পড়ছি। আমার গুচ্ছ কবিতা এখানে প্রকাশিত হয়েছিল। এটি আমার নির্জনতা গুচ্ছ পর্ব, সেই নির্জনতা গুচ্ছের কবিতা মোটামুটি 2.5-3 বছর আগের লেখা কিছু কবিতা। সেখানে অবশ্যই সেখানে কিছু দুর্বলতা রয়েছে, এখনো তো রয়েছে। তার মধ্যে সেখান থেকে জীবনকুচি পত্রিকাটা এর পরের পর্যায়ে, তারপরে আমার এখনকার কিছু কবিতায় আসবো। জীবনকুচির কিছু কবিতা পড়ি। কেমন এলোমেলো, কেমন এলোমেলো হয়ে যাচ্ছে সব, কারো ঘরে ফেলে আসছি ব্যাগ, চটিজোড়া, চলন্ত উৎসব কারো কারো ঘরে ফেলে আসছি। বেখেয়ালে 20 টাকার নোটে কাটছি আঁচড়, আর আমার বুক পকেটের সেলাই গলে
হারিয়ে যাচ্ছে আঁকিবুকির দাম। স্টেশনে পৌঁছে বড় অসহায় লাগে আজকাল। দুহাতে উল্টে পাল্টে পৃথিবীকে দেখি, আবার রেখে দিই যথাস্থানে। স্বভাবত এত রাতে নিভিয়েছে আলো সব সব খোপের মানুষ, তাদের কারো ঘরে ফেলে এসেছি ব্যাগ, চটিজোড়া, চলন্ত উৎসব কারো কারো ঘরে ফেলে এসেছি আমি। কেমন এলোমেলো হয়ে যাচ্ছে সব। আলপনা। সাক্ষী থাকো অলৌকিক রোদ, কুসুমের চোখ ছুঁয়ে এসে বলেছিলে এই পরিযায়ী দিন, এই নশ্বর ভোরের মতো পবিত্র জলকণা সূর্যের গা থেকে মুছে দেবে সমস্ত আগামী অসুখ। জানালায় চেয়ে থাকি, কাগজের নৌকো বেয়ে উষ্ণতা ভেসে যায় জলে। সাক্ষী থাকো অলৌকিক রোদ, কুসুমের চোখ ছুঁয়ে এসে একবার বলো আমার ঘরের দাওয়ায় আজও লক্ষ্মীর পা আঁকা আছে সেই আগেকার মতোই। এই এই পত্রিকাটিতে আমার প্রায় সমবয়সিনী, একটু বড়, একজন অমৃতা হোদার এক ছাত্রী, তিনি আমার নির্জনতা গুচ্ছ সম্পর্কে একটি খুব সুন্দর আলোচনা লিখেছিলেন। এটি বিরাট একটা প্রাপ্তি। এই বইটিতে আমারও অমৃতা হোদার একটি গদ্য গ্রন্থের ওপর আমারও একটি আলোচনা রয়েছে। আর আরেকটি কবিতা পড়ছি এখান থেকে। যে কথা বাউল কিশোরের। না, ঠিক এভাবে নয়। আমি চাই তোমার সমস্ত জুড়ে আমার অসুখটুকু লেখা হয়ে থাক। আমি যতই চিৎকার করি, আমি যতবার আকাশ ফাটিয়ে বলি নীল বোতামের শার্ট ভালো লাগে না আমার, তুমি ততবার বলো, তুমি বলো ততবার কি হবে অসুখ জেনে। তারপর দিনে দিনে তোমার সমস্ত থেকে মুছে যায় আমাদের শ্লোক। আমি চাই তোমার সবুজ পাতায় আমার রোদ্দুর লেখা হোক। এরপর আমি আর কয়েকটি কবিতা পড়ছি। এগুলি সাম্প্রতিক কবিতার মধ্যে ধরা যায়। আমি কৃষ্ণ হলে। আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। বুকের পাষাণ ভাঙলে হৃদয় ভাষায় যমুনা। আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। তেমন কিছু বলার মতো আমার ছিল কই, কথার কানে ডুবিয়ে মুখ ভেসে তো আসবই। এই গাঙে জল ছলকে ওরাই শেখাও উপমা। আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। এ চোখ থেকে ও চোখে যায় এমন অভিমান, হাওয়ায় দোলে কদম্ব ফুল বৃষ্টি ফোটায় গান, সেতুর মতন দাঁড়ায় শরীর পলক পড়ে না। আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। বিরহ থেকে বিরহে বয় অভিসারের জল, ঘনিয়ে আসে সিঁদুরে মেঘ ত্রস্ত চলাচল। সারং ভাষায় এই পাড়াঘর বৃন্দাবনী গাঁ। আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। ধুলোয় মেশে ধুলোয় মরে এ দহনের মাস, চূড়ার থেকে চূড়ায় ওরে তীব্র পরবাস। দ্রোহের এমন করুণ বাসি ফেরাও রাধিকা। আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। বিশিষ্ট কবি এবং বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী আকাশ দত্ত আমার শহরের আত্মজন আকাশদা, তিনি এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। এটি আমার বিরাট বড় প্রাপ্তি। আরেকটি কবিতায় আসি। এটিও একটি ছন্দের দোলা এই কবিতাটির মধ্যে রয়েছে। এটি দিন কয়েক আগে লেখা, এটি পড়ার খুব ইচ্ছা করছে। কবিতাটির নাম আসমানি তোর। আসমানি তোর বুকের ভিতর চিলতে খানেক ঘর করে দিস, আজকে না হয় কালকে আমায় বেবাক যে তুই পর করে দিস। আসমানি তোর বুকের ভিতর চিলতে খানেক ঘর করে দিস, উঠান ছাওয়া শিউলি ফুলের প্রাণের উপর পা ফেলে যাস। আউল বাউল ছন্ন ছাড়া মুখ পোড়া সব খাঁচায় বাতাস উথলে ওঠে, তাদেরকে তুই পরশে তোর ঝড় করে দিস।
আসমানি তোর বুকের ভিতর চিলতে খানেক ঘর করে দিস। কামকাজে জোর খাটুক গতর কীর্তিনাশা দিন রজনী, নাগর নে কি গান গেয়ে কেমনে কাঁপায় চোখের মনি, সেই চোখে তুই জ্যোৎস্না পানির চাঁদকে কোজাগর করে দিস। আসমানি তোর বুকের ভিতর চিলতে খানেক ঘর করে দিস। মরমে হায় বাজনা বাজায় মুটুক মাথায় ছাদনা তলা, আসমানি তোর বুকের তিলে দোদুল দোলে দিল উতলা। পরাণে এই অন্ধকানা আস্তানা ডাগর করে দিস। আজকে না হয় কালকে আমায় বেবাক যে তুই পর করে দিস। আসমানি তোর বুকের ভিতর চিলতে খানেক ঘর করে দিস। হ্যাঁ, সৈকত কাকু বলছেন এই গান গান হতে, হ্যাঁ এটা ভাবা যেতেই পারে, এটা লিরিক্যাল লেখা। তোমার সাথে একদিন বসবো এটা নিয়ে। আহ, এটা এটা গান হতেই পারে। আহ, বিরহ। তুমি যাও, শতাব্দী প্রাচীন চাঁদ চেয়ে চেয়ে আমাকে দেখুক। এপারে সুভাষ, ওইদিকে আল মাহমুদ, মাঝখানে পূর্ণচ্ছেদ, আর ৪৭-এ না জন্মানো আমি। উদ্বাস্তু জোছনার জল চরাচর ভাসিয়ে দিয়েছে। আরেকটি কবিতায় আসি, ট্র্যাভেলগ। এটাও খুব নতুন একটা লেখা, ট্র্যাভেলগ। এই যে এখন হাতের পাতায় একটা দুটো কুরচি ফুল, একটু একটু হাওয়া দিচ্ছে, পাড়া মাথায় করা বৃষ্টি গাইছে আদিম মল্লার। এরপর এরপর যদি এক লাইনও আর লিখতে না পারি, পাহাড়ি পথের বাসে উঠে পড়বো একদিন। ভেবে দেখো, কুয়াশা কাটছে, মেঘ থেকে মেঘের ভিতরে সরে যাচ্ছে জল, বাচ্চাদের নৌকোগুলো সব অন্য পাড়ায় চলে গেল। আসতে হলে এসো, সময় নেই। ট্যুর গাইডের মতো রুমাল নাড়ছে ম্যাপল পাতারা। সন্ধে হচ্ছে, এরপরে আর পিছু ডাক শুনতে পাবো না। এই যে বলছিলাম যে দিদার কাছে গল্প শুনে আমার বড় হওয়া, তার মধ্যে অনেক বীজ আমার মধ্যে প্রথিত হয়েছে। আমরা আহ, সেই রকম বীজের একটি আভাস এই কবিতাটিতে পাবো। একটি কবিতা, শিকড়। আসলে আমাদের যে শিকড়, সেটা তদানীন্তন পূর্ববঙ্গ। সেই সৈকত কাকু আছে এখানে, সৈকত কাকুর একটি অসামান্য গান আছে দেশের সীমা নিয়ে। এবং উম, সেখানে একটি কবিতা আছে সৈকত কাকুর, যেখানে বাংলাদেশের কাছে চলে যাওয়া এই লাইনটি আছে। এখন সেই সেই টানটাই আহ, আমার মনে হয় এই কবিতাটায় ফিরে এসেছে। শিকড়। এমন দৃশ্যের ভিতর তোমাকেও রেখে যাব ভাবি। রাজশাহী থেকে কোনে বউ নিয়ে এলো পাবনার গ্রাম, সেই এক পালকির দোলা এখনো তো কেঁপে ওঠে শিরায় শিরায়। আঁচলের চাবি যেন থেকে থেকে ঝনঝন করে। এমন দৃশ্যের ভিতর তোমাকেও রেখে যাব ভাবি। দূর দেশ থেকে সন্ততি ফিরে যাবে প্রতি প্রেমে আপন ভিটায়। অনেক অনেক কবিতা আসলে পড়ে যেতে ইচ্ছে করে, কিন্তু আস্তে আস্তে এবার শেষ করতে হবে। আমি আর কয়েকটি লেখা পড়ে শেষ করব। মোকাম। স্নায়ুর শিকড় বেয়ে বয়ে যায় হিম প্রতিশোধ। তোমাকে মোকাম ভেবে এ সাধন শরীরে রেখেছি। পথে পথে ঘোরে গান, সর্পিল শিরায় শিরায়। আচমনে শুদ্ধ করো পিয়াসিয়ে দোতারা আমার। পরমায়ু জ্বালা থাক সারা রাত তীব্র প্রদীপে। এমনি আধার চোখ ও কাজল, খোদার কসম। আমাকে অতীত করে বহুদূর ফেরার সময় একাকী অটোতে তুমি উঠে এসো পুরনো প্রেমিকা।
ফিনিক্সও একটি প্রেমের কবিতা। আমার ভস্ম থেকে উড়ে যাও পাখি, সম্মুখে মেলে ধরো রমণীয় ডানা, যেখানে তোমার মাপ সব গুস্তাখি, সেইখানে মাপা ছিল আমার সীমানা। আমার ভস্ম থেকে উড়ে যাও পাখি, ছিঁড়ে খুঁড়ে ফেলে দাও সব সংকেত, যা কিছু বলার মতো রয়ে গেছে বাকি, পুড়ে পুড়ে ছাই হোক হৃদয় সমেত। আমার ভস্ম থেকে উড়ে যাও পাখি, ঘুরপথে ফেলে যাও নোঙর শরীরে, এমন শিকলে আমি বাঁধা পড়ে থাকি, তুমিও আগুন জ্বালো কাম ক্রোধ ঘিরে। উড়ে যাও দুচোখ যেদিকে, ভালোবাসি বলে এসো ওই মেয়েটিকে। জারুলের জন্য কবিতা। সে যেন এসেছিল, সে যেন আসে নাই, আমার রাস্তায় জলের দাগ, হারানো বর্ষাতি সাজানো অভিমান, ইমনে করিমার মিথ্যে রাগ। বিরহ একঘেয়ে কাহারো পথ চেয়ে, প্রেমের প্রস্তাব ফেরাও রোজ। কবিতা ভিড় ট্রেন ব্যস্ত জাংশনে, লেখার হাত হও আর কারো। সে লেখা মিচকে ফুটপাথ, পকেটে হাতড়ায় চায়ের দাম। শব্দ খুব ক্লিশে, ব্যর্থ কার্নিশে, কান্না খুঁজে নেয় ছদ্মনাম। স্কুলের বন্ধুরা কবে যে ছেড়ে গেছে, কবে যে রেখে গেছে আঘাত খুব। হারানো পেন্সিলে মিথ্যে কাটাকুটি, তুমিও রেখে যাও ও মেহবুব। সে যেন এসেছিল, সে যেন আসে নাই, আমার রাস্তায় মনের ভুল। তোমার হাত থেকে আছড়ে ভাঙা সব, প্রেমের নাম দিই জারুল ফুল। আমার আর একটি কবিতাই আজকে পড়ব, তারপর অনেকটা সময় নিলাম। উদাসী হাওয়ার পথে পথে। কোঁকড়ানো বিড়ালের মতো চৌকাঠে শুয়ে আছে রোদ। এ কথা লিখতে গিয়েই মনে পড়ছে, আমাদের ঘেও গা বিড়ালটার দেখা নেই আজ অনেক দিন। এদিক ওদিক থেকে খবর আসে, এর অসুখ ও খুব ভালো নেই আর। এখন বিকেল, তবু গাছেদের ফাঁক গলে তীব্র তলোয়ারে খোঁচা দেয় রোদ আজকাল। চৌকাঠে শুয়ে থাকে, যেন এক সতর্ক সাপদ। মনে পড়ে বিড়ালের কথা, মৎস্য গর্ভের মতো উষ্ণ শৈশব মনে পড়ে। তুমি নেই, তবে কার দিকে হেঁটে যাব, কার কাছেই বা ফিরে যাব আমি। এই রকম বিভিন্ন জায়গা থেকে আমার কবিতা যাপন, সেই যাপন চিত্র কথার একটা ছোট্ট ঝলক। দীপঙ্কর বাবু অনেক ধন্যবাদ। সেই যাপন চিত্রকথার একটা ঝলক আজকে যেটুকু সম্ভব তুলে ধরতে চাইলাম। অনেক মানে কথা হয়তো বেশি হলো, আমার প্রিয় কবিতা হয়তো একটু কম বলা হয়ে গেল। আমি অনেক কটা কবিতা বেছে রেখেছিলাম, যেমন অরুণ মিত্রের একটি খুব প্রিয় একটি কবিতা পড়ি। আমার কাছে বদলে যায়। আমার কাছে বদলে যায় কান্নার দুটি চোখ, রাত্রি যেখানে আরো রাত্রির দিকে দরজা খোলা। টুপটাপ ফুল আর শিশিরের মাঝখান দিয়ে যে নিরুদ্দেশ, তার সামনে আমার অবস্থান। ঘন্টা বেজে বেজে যখন ঝিমিয়ে পড়ে, আমি নাড়া দিয়ে নতুন কণ্ঠ জাগাই। প্রেম আর বাসনার চিত্রপট আলোর গুচ্ছে সাজাই। তখন আমার বহু চেনা মন অন্ধকার থেকে মুক্তি পায়, বহু মিলে আমি তাদের মেলাই। দীর্ঘ মলিন সময় টুকরো টুকরো হয়ে যেন হীরের মতো প্রভাময়। আমি এক পলকেই দেখে নিই ভাঙাচোরা সমস্ত ঘর, ভরসার সমস্ত দুর্গ। কোনো বিদ্রূপের এত জোর নেই, তাদের কখনো ধূলিসাৎ করে। আমার চোখের সামনেই খুব মৃদু কথাগুলো একটি প্রতিজ্ঞার মতো গড়ে ওঠে, এক বুক থেকে আরেক বুকে, এক গলা থেকে আরেক গলায়। আমি বিরলতম হাওয়াকে পাই, তার মুখে উড়িয়ে দিই পিছল শ্যাওলা কালো জলের ঘাট। ডুব দিয়ে বুদবুদে শেষ হয়ে যাওয়া আমাকে আর টানে না মৃতভার। আমি যাদের আবিষ্কার করি তাদের কাউকেই টানে না। এক লঘু উজ্জ্বল বাঁচায় আমরা দোসর, এক অপার কৌতূহলে। সব বদলে যায়, আমি বুঝতে পারি কখন মার শোক আবার ঘুম পাড়ানি গান হবে। এই কবিতাটি দিয়ে আজকে শেষ করছি। আলোক পৃথিবী প্রকাশনা, আলোক পৃথিবী পত্রিকা, শুভদীপকে অসংখ্য ধন্যবাদ
যারা আজকে শুনলেন, আমার আত্মজনেরা শুনলেন, আমার তাদের প্রত্যেককে আমার অনেক অনেক নমস্কার, প্রণাম জানাই। আমার কৃষ্ণনগরের এবং আরো যে ব্যপ্ত সাংস্কৃতিক পরিমণ্ডল যারা আমাকে অপার স্নেহ ভালোবাসা প্রশ্রয় দিয়েছেন, এগিয়ে দিয়েছেন, পিঠ চাপড়ে দিয়েছেন, হয়ে উঠেছেন আত্মজন। এই যেমন সৈকত কুণ্ডু, শ্রী সৈকত কুণ্ডুকে আমি সৈকত কাকু বলে দিচ্ছি, সৌগত কাকু বলছি, অমৃতা ভুদা বলছি, তমাল দা বলছি। এই প্রত্যেককে, এই যে আত্মজন আমার, এদের প্রত্যেকের সাথে থাকা ছাড়া আমার একটি পাও চলা সম্ভব হতো না। প্রত্যেকে সাথে থাকবেন, আহ, আমার সকলে আমার আভূমি প্রণাম নেবেন, আমার শ্রদ্ধা জানবেন, আশীর্বাদ করবেন যাতে এগিয়ে যেতে পারি। আজকের মতো তাহলে, আজকে অনেকটা সময় নিলাম, আশা করি বোর হয়ে যাননি। আহ, নমস্কার। আলোক পৃথিবী পত্রিকাকে আবারও অনেক ধন্যবাদ জানাই। আজকের মতো তাহলে শুভরাত্রি। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন এই সময়। নমস্কার, আমার প্রণাম।